রোজ সকালে ঘুম থেকে উঠে সোমা প্রথমে রান্নাঘরে যায় রান্না করার জন্য। আজকেও তার অন্যথা হয়নি। রান্নাঘরে গিয়ে সে আজকে অবাক হয়ে গেল। তার শাশুড়িমা কোনোদিন ঘুম থেকে ৮টার আগে ওঠেন না, কিন্তু আজকে উনি রান্নাঘরে কি যেন একটা রান্না করছেন। অসময়ে শাশুড়িমাকে রান্নাঘরে রান্না করতে দেখে সোমা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এই কি মা, আপনি এখন রান্নাঘরে? আপনার তো এখন রান্নাঘরে থাকার কথাই ছিল না। রোজ তো সকালে রান্নাটা আমি করি। কি রান্না করছেন আপনি? সোমা বুঝতে পারল তার শাশুড়িমা তার কথায় বিন্দুমাত্র বিচলিত না। তিনি উত্তর দিলেন, আরে বৌমা, তুমি কখন উঠলে? রান্নাঘরে আসার সময় দেখলাম তোমার রুমের দরজা বন্ধ, তাই আর তোমাকে ডাকিনি। এসো এসো, এখানে এসো। আসলে রুনু বলছিল ওর একটু সেমাই খেতে ইচ্ছে হয়েছে, তাই ঘরে যেটুকু সেমাই ছিল সেটুকু রুনুর জন্য বানিয়ে দিচ্ছিলাম। সেমাই তো তেমন বেশি ছিলই না। ১ সপ্তাহ আগে আপনার নাতির জন্য আমি একটুখানি বানিয়েছিলাম। তারপর আপনার ছেলেকে বলেছি বাজার থেকে সেমাই নিয়ে আসতে, তিনি তো ভুলে গেছেন। আপনি যে সেমাই রান্না করছেন আমাকে তো একবার ডাকতে পারতেন, আমি একটু হেল্প করে দিতাম। আপনি একা হাতে এইসব করছেন কেন? আপনার না কাশির অসুখ? এই গরমের মধ্যে রান্না করলে যদি আপনার কাশিটা আবার বেড়ে যায়, তখন তো আপনার ছেলে আমাকে কথা শোনাতে বাকি রাখবে না। সোমার কথায় মৃদু হাসলেন মহিমা দেবী, আর মনে মনে ভাবলেন, সত্যি বৌমা কতদিকে খেয়াল রাখে। তারপর বৌমার কথায় সন্তুষ্ট হয়ে মহিমা দেবী উত্তর দিলেন, আসলে বৌমা, রুনু আবার যাত্রার হাতে রান্না খেতে একদমই পছন্দ করে না। ও এতবার করে আমাকে বলল একটু সেমাই বানিয়ে দিতে, তাই ভাবলাম আমি নিজেই বানিয়ে দিই। সেদিন তুমি তোমার ছেলের জন্য যে সেমাইটা বানিয়েছিলে সেটা তোমার ছেলেই ভালো খেতে পারেনি, এত বাজে টেস্ট হয়েছিল। আর আমার মেয়ের যা জিভ, সে তো খারাপ রান্না কিছুতেই খেতে পারে না। তোমাকে নিয়ে রান্না করলে যদি রান্না খারাপ হয়ে যেত তাহলে তো আর কোনো গতি থাকতো না। সেমাই যেহেতু কম ছিল, এইটুকু সেমাই খারাপ করলে আমার মেয়েটার স্বাদ পূরণ হতো না। তাই ভাবলাম তোমাকে এসব ঝামেলার মধ্যে না জড়িয়ে নিজেই বরং নিজের কাজটা সেরে ফেলি। এতে আবার তুমি আমার ছেলেকে এই কথা বলে দিয়ে আমার প্রতি বিষিয়ে তুলো না। শাশুড়ি মায়ের কথাই সোমা বেশ বিরক্ত হল, কারণ এই সংসারের যাবতীয় কাজ সে একা হাতে সামলায়। আর শাশুড়িমা কিভাবে তাকে খোঁটা দিয়ে কথা বললেন। সোমা তখন শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে একটু তীর্যকভাবে বলল, কিছু মনে করবেন না মা, আসলে আমি কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। অনেক কষ্ট করে আমার বাবা মা আমাকে মানুষ করেছেন, তারপরে বিয়ে দিয়েছিলেন একটা অশিক্ষিত পরিবারে, যেখানে আমার কোনো সম্মান ছিল না। নিজের আত্মসম্মান বাঁচাতে আমি সেখান থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম। সেসব ঘটনা তো আপনাদের জানা। তারপর আপনি তো নিজে পছন্দ করে নিজের ছেলের বউ করে এ বাড়িতে নিয়ে এলেন। আপনি কিন্তু আমার বিষয়ে সব কিছুই জানেন। আমাকে কেউ অপমান করে দুটো কথা বলুক, সেটা আমি একদমই সহ্য করি না। এসব কিছু জানার পরও আপনি যে কেন আমাকে এইভাবে কথা বললেন সেটা আমি বুঝতে পারছি না। আপনিও কি চান আগের সংসার থেকে আমি যেভাবে বেরিয়ে এসেছিলাম, আপনার সংসার থেকেও আমি একইভাবে বেরিয়ে চলে যাই? বৌমাকে এভাবে হঠাৎ রেগে যেতে দেখে মহিমা দেবী কিঞ্চিত চুপ করে গেলেন। কারণ এরপরে উনি যদি বেশি কথা বাড়ান তাহলে হয়তো সত্যিই বৌমা একটা দক্ষযোগ্য বাদিয়ে বসবে। সোমাকে চুপ করাতে মহিমা দেবী মৃদুস্বরে বললেন, আমি সব জানি, আর জেনেই তোমাকে আমার ছেলের বউ করেছি। ঠিক আছে, আর আমার প্রতি রাগ করতে হবে না। রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি সব কথা কি ধরতে আছে? আসলে সকালবেলায় উঠে রুনু এমন বায়না করলো যে আমার মাথায় ঠিক ছিল না, তাই তোমাকে দুটো বাজে কথা শুনিয়ে দিয়েছি। সোমা একটু নরম হলো। তারপর শাশুড়িমাকে বলল, আচ্ছা ঠিক আছে, এবার থেকে কথা বলার সময় একটু মেপে বলবেন। সোমা তার শাশুড়ি মায়ের সাথে কথাগুলো শেষ করে শাশুড়িমাকে একটু রান্নার কাজে সাহায্য করল। শ্যামাইটা ততক্ষণে তৈরি হয়ে গেছে। শ্যামের বাটিতে একটু কাজু বাদামের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পর সেটা নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে নামিয়ে ঢাকা দিয়ে রাখল সোমা। কিছুক্ষণ পর সেখানে রুনু এসে দাঁড়ালো আর বলল, কই দেখি সেমাইটা কেমন হয়েছে। কি গো মা, তোমাকে যেভাবে সেমাইটা বানাতে বলেছিলাম সেভাবেই বানিয়েছো তো? আমার সেমাই করার সময় অন্য কেউ এতে হাত দেয়নি তো? তাহলে কিন্তু আমি খাবো না। তোমার হাতে রান্না ছাড়া আমার কিছুই খেতে ভালো লাগে না। কথা শেষ করে রুনু বকরাশে চামচ দিয়ে সেমাইটা খাওয়া শুরু করে দিল। তাকে ওভাবে খেতে দেখে মহিমা দেবী সামান্য লজ্জিত হলেন, কারণ তার মেয়ের ন্যূনতম ভদ্রতা বোধ নেই যে পাশে কেউ দাঁড়িয়ে থাকলে তাকে একবার খাবারের জন্য বলতে হয়, সে খাক কিংবা না খাক। মহিমা দেবী তখন নিজেই বৌমাকে বললেন, বৌমা, তুমি একটু সেমাই খেয়ে দেখো কেমন হয়েছে। রান্নাঘরে গিয়ে আমাকে নিজেই যখন এত সাহায্য করলে, একটু সেমাই তো তোমারও খাওয়া প্রয়োজন। মায়ের কথা শেষ হতে না হতে রুনু খাবার থামিয়ে দিল। তারপর রাগে গজগজ করতে করতে মাকে বলল, মা, তোমাকে তো বলেছিলাম আমার রান্নাটা যেন তুমি করো। তুমি কেন একটা বাইরের মেয়েকে আমার সেমাই বানাতে দিয়েছিলে?
আজ বুঝি নিজের মেয়ের থেকে ওই পরের বাড়ি ফকিন্নি মেয়েটা তোমার কাছে আপন হলো? মেয়ের একটা সামান্য আবদার তুমি রাখতে পারলে না? কেমন মা তুমি? তোমার হাতে কি কড়া পড়েছিল যে মেয়ের জন্য সামান্য সেমাইটুকু রান্না করতে তোমার এত অসুবিধা হলো? না করতে পারলে আমাকে বলেই দিতে পারতে, আমি প্রয়োজন হলে খেতাম না। দুদিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে এসেছি, এত বড় অপমান করার কি খুব প্রয়োজন ছিল? একটা সংসার ভাঙা মেয়েকে নিজের ছেলের বউ করে নিয়ে এসে তুমি আদিক্ষেতা দেখাতে পারো, আমার কিন্তু মোটেও ওকে ভালো লাগে না। ওকে বলবে সবসময় আমার চোখের সামনে থেকে যেন চলে যায়। ননদের কথায় একটু রাগ না দেখিয়ে মিষ্টি সুরে সোমা বলল, তোমার তো বিয়ে হয়ে গেছে রুনু, তোমার কি এখনো বাপের বাড়ি এসে হুকুম চালানো মানায়? তোমার মা যদি তোমার জন্য নিজে থেকে কিছু রান্না করে দেন তাহলে না হয় ঠিক আছে, কিন্তু তুমি তোমার বুড়ো মায়ের উপর এত বেশি জুলুম করো যেন মনে হয় মা তোমার কাজের লোক আর তুমি তার মালকিন। এভাবে কেউ মায়ের প্রতি অশ্রদ্ধা করে? সকালবেলা উঠতে মায়ের কষ্ট হয়, তাই ভেবেছিলাম রান্নাঘরে গিয়ে মাকে একটু সাহায্য করে দিই। মা ততক্ষণে সেমাই তৈরি করেই ফেলেছিল, আমি তো কিছুই করিনি। আমি শুধু কাজু বাদামগুলো ছড়িয়ে দিয়েছিলাম পায়েসের মধ্যে। তোমার যদি অপছন্দের হয় তাহলে তুমি সেগুলো সরিয়ে দিতে পারো। রুনু তার পায়েসের বাটিটা নিয়ে মেঝের মধ্যে ছুঁড়ে ফেলল। সেটা ছিটকে গিয়ে সোমার বরের পায়ের নিচে থামল। বাটিটা হাতে তুলে নিয়ে সোমার বর রক্তিম বলল, আহ রুনু, কি হচ্ছে গিয়ে? এইভাবে কেউ খাবারের বাটি ছুঁড়ে ফেলে? মালক্ষী পাপ দেয় না? আর তাছাড়া এটা তোর বাপের বাড়ি বলে তুই যা খুশি তাই করবি, এটা কিন্তু ভেবে নিলে চলবে না। এখানে নতুন বউ এসেছে, তার প্রতি সম্মান রাখাটা আমাদের সকলের কর্তব্য। কিন্তু তুই যা শুরু করেছিস তাতে নতুন বউয়ের সম্মানের থেকে অসম্মান বেশি হবে। রুনু দাদার কথায় তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলল, কাকে নতুন বউ বলছো তুমি? যে অন্য একটা সংসার ভেঙে তোমার কাছে এসেছে তাকে? তুমি তো তোমার বউকে ঠিকমতো চেনোই না। পুরনো সংসারে কি কীর্তি করে এসেছে দেখো, না হলে কেউ এভাবে স্বামীর ঘর ছাড়া হয়? যত সব বাজারি মেয়ে ছেলে, এসব মেয়েদেরকে একদম বিশ্বাস নেই। ও একটা সংসার ভেঙে যেমন তোমার কাছে এসেছে, সেরকম তোমার থেকে ভালো কাউকে পেলে এই সংসারটা ভেঙেও সেখানে চলে যেতে পারে। তাই ওকে আমি কিছুতেই বিশ্বাস করি না, আর বৌদি বলে মানিও না। রক্তিম রাগের সঙ্গে তেজ দেখিয়ে রুনুকে বলল, তুই যদি আমার স্ত্রীকে নিজের বৌদি বলে ভাবতেই না পারিস, তাহলে এই বাড়িতে আসার বা এখানে এসে থাকার কোনো অধিকার তোর নেই। তুই আজই তো যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিজের শ্বশুরবাড়িতে চলে যাবি, আর কখনো এই বাড়িতে পা রাখিস না। কারণ একটা সংসারে যদি স্ত্রী কারো কাছে খারাপ হয়, তাহলে সেসব মানুষকে সংসারে আসতে না দেওয়াটাই উচিত সিদ্ধান্ত। রুনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে দাদা? ছোটবেলা থেকে আমি তোমার কোলে পিঠে মানুষ হয়েছি, আজ তোমার বাড়িতে একটা নতুন বউ এসেছে, তাও আবার দ্বিতীয়বার বিয়ে করে, আর তার জন্য তুমি তোমার নিজের বোনকে এভাবে অপমান করছো? রক্তিম আরও কড়া ভাষায় রুনুকে বলল, শুধু তুই বলে নয়, আমার স্ত্রীকে যারা অপমান করবে আমি প্রত্যেককেই বলবো। কারণ হতে পারে ওর দ্বিতীয়বার বিয়ে হয়েছে, কিন্তু ওর মতো মানুষ আমি খুব কমই দেখেছি। ও সংসারের জন্য নিজের সমস্ত কিছু উৎসর্গ করেছে। আর আজ যদি তোরা সবাই মিলে ওর প্রতি অবিচার করিস, আমি স্বামী হয়ে সেটা কিভাবে আর সহ্য করব? এইটুকু প্রতিবাদ করা স্বামী হিসাবে আমার কর্তব্য। তাদের কথার মাঝখানে হঠাৎ সেখানে রুনুর 10 বছরের মেয়েটা এসে কাঁদতে কাঁদতে বলল, তাহলে মামা, কেন আমার বাবা আমার মায়ের প্রতি হওয়া অন্যায় আর অবিচারগুলোর প্রতিবাদ করে না? কেন সবসময় মাকে আড়ালে চোখের জল ফেলতে হয়? সবসময় আমার পিসি আর আমার ঠাকুমা কেন মায়ের প্রতি অত্যাচার করে? রুনুর অব্যক্ত কথাগুলো ঝরে পড়ল পিহুর মুখ দিয়ে, যেটা রুনু বলতে চেয়েও বলতে পারেনি। সেটা বলে দিল তার একরত্তি মেয়েটা। রুনুর মেয়েটার কথা শুনে সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। তারপর মহিমা দেবী ঢুকরে কেঁদে উঠলেন আর বললেন, কী সব আজে বাজে কথা বলছে তোর মেয়ে? তোর প্রতি নাকি শ্বশুরবাড়িতে অবিচার হয়? কই, কখনো তো আমাদেরকে বলতে শুনিনি। আর অবিচার যখন হয় তখন তোর বর প্রতিবাদ করে না কেন? রুনু তার বৌদির কাছে এসে হাত দুটো জড়িয়ে ধরে বলল, সত্যিই আজ ভালো লাগছে, অন্তত একটি মেয়ে তার শ্বশুরবাড়িতে এতটা সুখে আর সম্মানের সঙ্গে রয়েছে। আমি দাদার মুখ থেকে এই কথাটা শোনার জন্য এতক্ষণ ধরে পায়েস না খাওয়ার অভিনয় করছিলাম। জানো তো মা, রোজ রোজ আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি আর ননদ আমাকে এমনভাবে বাপের বাড়ির খোঁটা দিয়ে কথা বলে, আমার প্রত্যেকটা রান্নায় খুঁত ধরে যে মনে হয় তখনই নিজেকে শেষ করে ফেলি। কিন্তু আমার এই ছোট্ট মেয়েটার জন্য নিজের কোনো ক্ষতি আমি করতে পারি না। তোমরাই বলো, দিনের পর দিন যদি একটি মেয়েকে শ্বশুরবাড়ি থেকে লাঞ্ছিত হতে হয় আর তার স্বামী সেসব মুখ বুজে সহ্য করে, কোন মেয়ের ভালো লাগে? মহিমা দেবী নিজের মেয়ের কথাগুলো শুনে ভীষণই কষ্ট পেলেন আর বললেন, মেয়েদের কাছে তার শ্বশুরবাড়ি অনেক আবদারের জায়গা। সব মেয়েরাই মনে করে শ্বশুরবাড়ি গিয়ে সুখে থাকবে, কিন্তু তোর প্রতি যে অন্যায়গুলো হয় তার বিচার হওয়া প্রয়োজন। আমি কোনোদিন চাইনি আমার ছেলের বউ এসে বিন্দুমাত্র কষ্ট পাক, তাই তাকে সবসময় আগলে রাখার চেষ্টা করি। একইভাবে তোর দাদা রক্তিম তার বউকে যথেষ্ট সম্মান আর ভালোবাসা দেয়। এতে পরিবারের প্রতি বৌমা শ্রদ্ধা ভক্তি বাড়ে।
পৃথিবীর প্রত্যেকটি মেয়েকে তার শ্বশুরবাড়িতে যদি এভাবেই আদর আপ্যায়ন করা হয়, তাহলে তারা সংসারকে সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করে। মেয়েরা একটু ভালোবাসার কাঙাল। ভালোবাসা পেলে তারা শুষ্ক মরুভূমির মধ্যেও চারাগাছের সৃষ্টি করতে পারে। মায়ের কথা শুনে চোখ মুছল রুনু আর ভাবল, সে সুখী হতে পারুক না পারুক, অন্তত তার মতো একটা মেয়ে সুখী হয়েছে। এটাই হয়তো দিনের শেষে তার কাছে প্রাপ্তি। এভাবে মেয়েরা শ্বশুরবাড়ির মন জয় করে বেঁচে থাকুক।